নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্প অবশেষে চালু হচ্ছে। মাসে ৩,০০০ টাকা পশ্চিমবঙ্গের যে যুবক যুবতীরা রয়েছে যারা অ্যাকচুয়ালি যুব সাথী প্রকল্প পেত, তারা এই যুব শক্তি প্রকল্পে বা যুব শক্তি ভরসা প্রকল্পে আবেদন করতে পারবে। আমি সম্পূর্ণটা আলোচনা করব। অফলাইনে কিভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করলে কিভাবে করবে, কারা করতে পারবে এবং নতুন নিয়ম কি আসলো, সম্পূর্ণ তোমাদের গাইড করব। আবেদন প্রক্রিয়া বলবো এবং ব্যাংকে সরাসরি অনুদান কিভাবে ঢুকবে, নতুন সরকার মন্ত্রী মহলে কি অফিসিয়ালভাবে জানালো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে নিচের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, সমস্ত ইনফরমেশন ফ্রিতে পেয়ে যাবে। দেখুন, সবার প্রথমেই একে একে আমি বিস্তারিত আলোচনা করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুব সাথী, আগে ছিল এবং এখন সেই যুব সাথীটাই হয়ে যাচ্ছে যুব শক্তি প্রকল্প। কেমন? এবার যুব সাথীতে আগে ভাতা কত দেওয়া হতো? ১,৫০০ টাকা মাসে ভাতা দেওয়া হতো। আপনাদের মধ্যে অনেকে ১,৫০০ টাকা করে মাসে পেয়েছেন এবং এই ১,৫০০ টাকার বদলে এখন এই যুব শক্তিতে কত টাকা দেওয়া হবে? ৩,০০০ টাকা করে দেওয়া হবে মাসে, মানে দ্বিগুণ টাকা করে দিয়েছে নতুন সরকার আসার পর। দ্বিতীয়, মেয়াদ কত? সর্বোচ্চ ৫ বছর। আগে যুবশক্তির মেয়াদ ছিল সর্বোচ্চ ৫ বছর, এখন এই যুবশক্তির মেয়াদও কিন্তু ৫ থেকে ১০ বছর অনেকেই বলছে, কিন্তু বাস্তবে ৫ বছর এর উদ্দেশ্যেই এটা চালু হচ্ছে। ৫ বছর পর যদি সরকার পরিবর্তন না হয় এবং সরকার এই প্রকল্পকে চালিয়ে যেতে চায় তাহলে আরও ৫ বছর এক্সটেন্ড হবে। অ্যাকচুয়ালি ৫ বছরের জন্যই কিন্তু এই প্রকল্প এবং সরকারি তহবিল থেকে যে অনুদান রাখা হবে এই যুবশক্তির জন্য সেটা ৫ বছর দেওয়া হবে। ৩,০০০ টাকা করে প্রতি মাসে, মানে ৫ বছরে অনেক বেশি টাকা, প্রায় ১,৮০,০০০ মতো টাকা তুমি কিন্তু এই সরকারি অনুদান থেকে ৫ বছরে পেয়ে যাবে। ভেরিফিকেশান, যেটা সবথেকে বড় ব্যাপার, যুব শক্তি সাথীর ভেরিফিকেশান খুব তাড়াহুড়া করে করা হয়েছিল ও মানে সঠিকভাবে কিন্তু হয়নি, সে কারণে যে যা রকমভাবে আবেদন করেছে তাই টাকা পেয়ে গেছে। ভেরিফিকেশান হয়নি, কিন্তু এখানে তা না, সঠিকভাবে কড়াভাবে কিন্তু আবেদন হবে, যেটা মন্ত্রিমহল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? অনেকে হয়তো সরকারি চাকরিও করেছে যারা, তারাও যদি যুব সাথীতে অ্যাপ্লাই করেছে তারাও পেয়ে গেছে টাকা, কারণ তাড়াহুড়া করে সরকার সবাইকে টাকা দিয়ে দিয়েছে আগের সরকার। কিন্তু এই সরকার বলছে সমস্তটা কড়াভাবে চেক করা হবে। এবার একে একে বিস্তারিত বলি যে কিভাবে আপনি টাকাটা পাবেন। সরকারি অনুদান যেটা আপনার নিজের ব্যাংকে ঢুকবে। কেন দিচ্ছে টাকাটা? আপনাকে এই যে ৩,০০০ টাকা করে দিচ্ছে, এই টাকাটা কেন দিচ্ছে? প্রতি মাসে দিচ্ছে হচ্ছে আপনার খরচের জন্য। যেহেতু আপনি এই মুহূর্তে হাত খরচের আপনার প্রয়োজন পড়ে, সেই হাত খরচের জন্যই দিচ্ছে। আপনার ইন্টারনেট খরচ হতে পারে, আপনি বই বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি প্রস্তুতি নিচ্ছেন বা অন্যান্য কেউ ধরো প্রস্তুতি নিচ্ছে না, তাও কোনো ব্যাপার না। প্রত্যেকেই কিন্তু এই ছেলে হও কিংবা মেয়ে হও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য কিন্তু এই ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে। সরকার বলছে এই জন্য দিচ্ছে, তুমি এই খরচ না করে তোমার ইচ্ছে মতন খরচ করতে পারো বা খরচ নাও করতে পারো, রেখে দিতে পারো ব্যাংকে, কোনো সমস্যা নেই। তো ৩,০০০ টাকা করে মাসে এই সরকারি অনুদান দেওয়া হচ্ছে। এবার হচ্ছে কারা আবেদন করতে পারবেন। দেখুন, প্রথমেই বলে রাখি বয়স। আপনার বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। ২১ থেকে ৪০-এর মধ্যে আপনার বয়স হতে হবে। এটা কিন্তু যুব সাথীতেও সেম ছিল, যুব শক্তিতেও সেম রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় শোনা যাচ্ছে, যেখানে আরও ৫ বছর অতিরিক্ত করে দেওয়া হতে পারে। যেমন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে ৫ বছর এক্সট্রা বাড়ানো হয়েছে। তেমন শোনা যাচ্ছে ২১ থেকে ৪৫ পর্যন্ত এই যুব শক্তিতে হতে পারে। এবার এখনও এটা সরাসরি অ্যানাউন্সমেন্ট হয়নি, সেই কারণে আমি হতে পারে বলছি। কনফার্ম এটা তো হবেই। ২১ থেকে ৪০-এর মধ্যে যারা তো আবেদন করতেই পারবেন, ৪০-এর যারা বেশি হয়ে গেছে তারাও ৫ বছরের ছাড় পেতে পারেন। ঠিক আছে? এবার কথা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যদি আপনার থেকে থাকে, আপনার যদি মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই কিন্তু আপনারা এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এখান থেকে সরকারি অনুদান পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। মানে আপনাকে কি হচ্ছে, মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে? আপনি যদি মাধ্যমিক পাস করেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে। পরিচয়ের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
পশ্চিমবঙ্গে যদি স্থায়ী বাসিন্দা না হন তাহলে কিন্তু আপনি এই অনুদান পাবেন না। আপনার জন্ম পশ্চিমবঙ্গে, আপনি দেখা গেছে বাইরের রাজ্যে রয়েছেন প্রায় 5-7 বছর ধরে, তাহলে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেন না। আপনাকে এই রাজ্যে জন্ম নিয়ে এই রাজ্যেই জন্ম থেকে থাকতে হবে, মোটামুটি 10-12 বছর থেকে ভোট দিচ্ছেন এইরকম নাগরিক হতে হবে, তাহলেই আপনি কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাহলেই কিন্তু এই সুবিধা আপনারা পেতে পারবেন। এবার হচ্ছে কর্মের অবস্থান, আপনাদের সম্পূর্ণ বেকার হতে হবে। এবার অনেকেই একটা ধারণা রয়েছে বেকার মানে কি, আমি তো, কেউ বলবে আমি টিউশন পড়াই বাড়িতে, কেউ বলবে আমি ব্যবসা করি, কেউ বলবে যে না আমি প্রাইভেট বা বেসরকারি কোনো জব করি কিন্তু সেরকম স্যালারি না, কেউ বলবে আমি সরকারি জব করি। তো কাদের জন্য অ্যাকচুয়ালি বেকার বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু ক্লিয়ার করি। এখানে বেকার বলতে কাদের, যারা সরকারি চাকরি করেন তারা তো বেকার নয়, তাহলে সরকারি যারা চাকরি করছেন তারা তো পাবেনই না, যেহেতু এটা বেকার যুবক যুবতীর জন্য, যুবক যুবতী মানে ছেলে মেয়েদের জন্যই কিন্তু এই প্রকল্প। এবার বেকার যুবক যুবতী বলতে এখানে বেসরকারি যারা চাকরি করেন তারা কি পেতে পারেন, হ্যাঁ অবশ্যই পেতে পারেন, আবার অনেকে নাও পেতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার করি, কারা পাবেন কারা পাবেন না বলছি। ব্যবসা, যারা ব্যবসা করে তারা কী পাবে, উত্তরটা হচ্ছে হ্যাঁ পেতেও পারেন আবার নাও পেতে পারেন, কারা পাবে কারা পাবেন না বলছি। তৃতীয়ত কিছু করেন না তারা তো অবশ্যই পাবেন, মানে যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই পাবেন না, আর যারা কিচ্ছু করেন না তারা তো পাবেনই না। এবার ধরুন কেউ প্রাইভেট সরকারি করে না, প্রাইভেটে জব করে বেসরকারিতে, তো এক্ষেত্রে আপনাদের মধ্যে কারা পাবেন না, আপনাদের মধ্যে যাদের ধরুন পিএফ নেই, এসআই নেই, পিএফ এসআই নেই, ঠিক আছে, স্যালারি অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, তারা কিন্তু এই বেসরকারি চাকরি করলেও তারা কিন্তু আবেদন করবেন এবং আপনারা এখান থেকে কিন্তু সরকারি অনুদান 3000 টাকা মাসে পেতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের স্যালারি অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নেই, পিএফ নেই তারা, আর যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, পিএফ রয়েছে কোম্পানির তরফ থেকে, একটা কোম্পানিতে স্থায়ী পদে পার্মানেন্ট জব করছেন, কোম্পানি আপনাকে স্যালারি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, তারা ভুলেও করবেন না আপনার এগেনস্টে অন্য কিছু হতে পারে। যুব সাথীর সাথে কম্পেয়ার করবেন না যে অনেকে পেয়েছে আমার বন্ধুরা, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যুব সাথী ভেরিফাই হয়নি, এটা কিন্তু ভেরিফাই হবে, ঠিক আছে, সেই কারণে বেসরকারি চাকরি যারা করছেন তারা পাবেন না। এবার হচ্ছে ব্যবসা, যারা ব্যবসা করছেন তারাও পেতে পারেন নাও পেতে পারেন। ধরুন আপনার একটা ছোটোখাটো দোকান আছে, আপনার মাসে 10,000 টাকা ইনকাম ওই বিজনেস থেকে, যেটা অফলাইনে আপনি করছেন, কোনো সমস্যা নেই। আপনার বিজনেস অ্যাকাউন্ট নেই, আপনি নিজে ব্যবসা করছেন, তাহলেও আপনি পাবেন। আপনি টিউশনি করছেন আপনি পাবেন, কোনো সমস্যা নেই। এগুলোতে মাথায় রাখতে হবে, যারা এই জায়গাটা ব্যবসা করছেন বা টিউশনি করছেন তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে তাদের ইনকাম ট্যাক্স, এখানে বলে রাখি কারা পাবেন না, এখানে এটা পাবেন না আমি বললাম, তাছাড়া যারা সরকারি সুবিধা একটা পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কোনো না কোনো সরকারি সুবিধা পাচ্ছেন, একটা কোনো সরকারি প্রকল্প থেকে আপনি টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। যারা অন্যান্য কোনো সরকারি প্রকল্প থেকে টাকা পাচ্ছেন, সরকারি অনুদান পাচ্ছেন, তারা কিন্তু এই মাসে 3000 টাকা বা এই যুবশক্তি প্রকল্পে থেকে টাকা পাবেন না। কেমন? এবার হচ্ছে ইনকাম ট্যাক্স। ধরুন এই যে বললাম আমি, আপনি ব্যবসা করেন কিংবা টিউশন পড়ান, কোনো অসুবিধা নেই, বা আপনি বেসরকারি চাকরি করেন, অ্যাকচুয়ালি আপনার পিএ বা স্যালারি অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি 10,000 টাকাও যদি স্যালারি অ্যাকাউন্টে টাকা পান তাও আপনি করতে পারবেন না। কেউ যদি 15,000 টাকাও স্যালারি অ্যাকাউন্ট নেই, হাতে পাচ্ছে, অনলাইনে পাচ্ছে না, কোনো স্যালারি অ্যাকাউন্টে পাচ্ছে না, এমনি 15,000 টাকা বা ব্যবসা করে 15,000 টাকা ইনকাম করছে, তারাও পাবে। ব্যাপারটা বুঝতে হবে, আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে, আপনি যদি কোম্পানিতে কর্মরত হন, তাহলে আপনি পাবেন না, এটা ক্লিয়ার করি। আর যারা বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানে রয়েছেন, যাদের স্যালারি অ্যাকাউন্ট নেই, স্থায়ী পদে মানে হাতে টাকা নিচ্ছেন বা ব্যবসা করছেন, তাদের মধ্যে যারা ইনকাম ট্যাক্স দেন না, মানে বছরে যে ইনকাম হয় সেই ইনকামের ওপর সরকারকে ট্যাক্স দেন না, অত টাকা ইনকাম করেন না, অত টাকার ব্যবসা করেন না যে সরকারকে ট্যাক্স দিতে হয়, সিএ কে দিয়ে আপনার ট্যাক্স কাটাতে হয়, ইনকাম ট্যাক্স বা আপনার আয়কর বিভাগকে টাকা দিতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু যারা আয়কর বিভাগকে টাকা দেয় তারাও কিন্তু পারবে না। তা মোট কথা, আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পারছেন না, একই সাথে যারা ছোটোখাটো কাজ করছেন বা বিজনেস করছেন তারাও পারছেন, কিন্তু কন্ডিশন এখানে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে, সরকারকে আপনি
আইটিআর আইটিআর ফাইল করছেন না, আইটিআর যদি ফাইল করেন তাও পাবেন না। এবার হচ্ছে আরেকটা বিষয়, ধরুন আপনি ভারতীয় ও নাগরিক, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনি কিছু করছেন না, বেকার রয়েছেন, কিন্তু আপনার এসআইআরে নাম বাদ গেছে, এসআইআরে আপনার নাম বাদ গেছে। যখন আপনার এসআইআরে নাম বাদ গেছে তাও কিন্তু আপনি পাবেন না, আপনার নাম ডিলেট হয়েছে বা অ্যাডজুডিকেশন রয়েছে, যতক্ষণ না পর্যন্ত ভোটার লিস্টে আপনার নাম উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। এবার কথা বলছি আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টগুলো অবশ্যই রেডি করুন। প্রথম হচ্ছে আধার কার্ড লাগবে এবং ডিভিডি লিঙ্ক করতে হবে, আমি এর বিষয়েও বলছি। বয়সের প্রমাণপত্র আপনার লাগবে, যেটা আমি বললাম যে 21 থেকে 40, এটা পরে 45ও হতে পারে। এই যে তার জন্য প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা জন্মের সার্টিফিকেট তোমার দিতে হতে পারে। তারপর হচ্ছে ব্যাংকের পাসবই, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি, যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের নাম, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে, সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবিটা আপনার লাগবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা, এই যে বললাম যে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তো মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু লাগবে। মাধ্যমিক পাসের সার্টিফিকেট কিংবা মার্কশিট যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না। এবার এখানে বলে রাখি 5 নম্বর যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে ঠিকানার প্রমাণ, মানে অ্যাড্রেস প্রুফ লাগবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ভোটার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন বা অন্য কোনো ডকুমেন্টও দিতে পারেন, যেখানে আপনার ঠিকানা লেখা আছে, ঠিকানাকে যাচাই করা সম্ভব হবে। এবার তারপরে পাসপোর্ট সাইজ একটি ছবি আপনার লাগবে, পাসপোর্ট সাইজ ছবি দেবেন। এবং 7 নম্বর যেটা কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে, আপনি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকেন, তার সার্টিফিকেট দিতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এই মোটামুটি 6টা, কারোর ক্ষেত্রে 7টা, যাদের কাস্ট সার্টিফিকেট আছে এই ডকুমেন্ট আপনাদের দিতে হবে। আচ্ছা, এবার এই ডকুমেন্টসের পর বলে রাখি, এই আপনাদের ডকুমেন্ট দিয়ে আবেদন করার পর, আমি আবেদন কিভাবে করবেন আমি বলছি, তার আগে বলে রাখি ব্যাংক অ্যাকাউন্টে আপনি চেক করে নেবেন আধার লিঙ্ক আছে কিনা, আপনার ফোনের সাথে আধারের লিঙ্ক আছে কিনা, এগুলো একটু চেক করে নেবেন। এবং প্রয়োজন অনেক দিন যদি সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে, টাকা না রাখেন, না তোলেন, তাহলে কেওআইসি, ব্যাংকে গিয়ে কেওআইসি করে নেবেন, ঠিক আছে। আপনার আধার কার্ড, প্যান কার্ড নিয়ে যাবেন, বলবেন আমার অ্যাকাউন্টটাকে কেওআইসি করে দিন, এবং তাহলে কিন্তু সরাসরি আপনার আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কি হচ্ছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু 3000 টাকা প্রতি মাসে ঢুকে যাবে। এই টাকা পাওয়ার জন্য আবেদন কিভাবে করবেন, আবেদন দুভাবে করা যাবে, একটা হচ্ছে অনলাইনে করা যাবে, আরেকটা হচ্ছে অফলাইনে করা যাবে। আপনি চাইলে অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। প্রথমেই বলি অফলাইনে কিভাবে করবেন। দেখুন, অফলাইনে আবেদন করার জন্য 4টে স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে আবেদনের জায়গা, আপনাকে কোথায় গিয়ে আবেদন করতে হবে অফলাইনে। আপনি বিডিও অফিস যেতে পারেন, এসডিও অফিস যেতে পারেন, পঞ্চায়েত যেতে পারেন, মিউনিসিপ্যালিটি যেতে পারেন। এই দুটোতে হবেই হবে। কিছু কিছু জায়গায় পঞ্চায়েতেও করবে, কিছু কিছু জায়গায় মিউনিসিপ্যালিটিতেও করবে, কিন্তু আপনার বিডিও এসডিও অফিসে আপনি যখন ইচ্ছা গিয়ে আবেদন করতে পারবেন। কবে থেকে যাবেন, কিভাবে ইনফরমেশন পাবেন, সমস্তটা বলছি। প্রথম ধাপ যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর ধাপ, আপনাকে ওখানে গিয়ে বলতে হবে আমি যুবশক্তি ভরসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই। তার একটা ফর্ম দেবে, সেটাতে আপনার নাম, ঠিকানা, আপনার আধার নাম্বার সমস্ত কিছু দেবেন, দিয়ে ফোন নাম্বার দিয়ে ফুলফিল করবেন, ফর্ম ফিল আপ করবেন। তারপরে এখানে ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশন বললাম সেই ডকুমেন্টেশন আপনি সাথে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে তাদেরকে জমা দিয়ে দেবেন। এটা সিম্পল স্টেপ, এই 4টে স্টেপ কমপ্লিট করবেন, মানে ফর্ম নেবেন, তারপরে ফর্ম ফিল আপ করবেন, তার সাথে ডকুমেন্টগুলো দেবেন জেরক্স, তারপরে কি হচ্ছে সাবমিট করে দেবেন, ওই অফিসে জমা দিয়ে দেবেন, হয়ে গেল অফলাইনে। আর অনলাইনে 6টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথমে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপরে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। প্রথম স্টেপ ওয়েবসাইটে যাবেন, দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার দেবেন, তৃতীয় হচ্ছে ওটিপি ভেরিফাই করতে হবে আপনাকে, ঠিক আছে। ওটিপি, ফোন নাম্বারে ওটিপি আসবে, 3 নম্বর স্টেপে ওটিপি ভেরিফাই করতে হবে। 4 নম্বর স্টেপে একটা ফর্ম খুলে যাবে, সেটাকে সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, এবং তারপরে আপনার যে ডকুমেন্টেশনগুলো আছে 5 নম্বরে সেটাকে আপলোড করবেন। যেই 5 নম্বরে আপলোড করা হয়ে যাবে, 6 নম্বর কি হচ্ছে আপনি সাবমিট করে দেবেন, এবং ওটা সাবমিট করার আগে ভালো করে একবার মিলিয়ে সাবমিট করার পর আপনি কি হচ্ছে ওটাকে প্রিন্ট আউট করে নেবেন, তাহলে পরবর্তীকালে অনলাইনে আপনি চেকও করতে পারবেন, আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই সব কিছু করার পর কি হচ্ছে, আপনার টাকাটা যথাসময়ে আপনার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে।
এবার কথা হচ্ছে অনলাইন বা অফলাইনে আবেদন পদ্ধতি তো জানলাম, কিন্তু কবে থেকে শুরু হচ্ছে। যদি আবেদন শুরুর কথা বলি, জুন মাসে অনলাইনে সাইট লাইভ হবে, ওয়েবসাইটটা লাইভ হবে হচ্ছে জুন মাসে, যেটুকু এখনও পর্যন্ত ইনফরমেশন রয়েছে। মন্ত্রিসভায় কিন্তু এ নিয়ে আলোচনা জোর কদমে চলছে এবং খুব দ্রুত গতিতে কাজ চলছে, মানে ওয়েবসাইট প্রস্তুতির কাজ চলছে। অনলাইনে প্রথম শুরু হবে এবং প্যারালালি অফলাইনেও শুরু হবে। অনলাইনে বেশি জোর দেবে এই নতুন সরকার, যেটা আগেভাগেই জানিয়েছে। তো জুন মাস থেকে কিন্তু, জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইনে ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। আর যখন ওয়েবসাইট লাইভ হবে সমস্তটা আমি বলে দেবো। বাদবাকি সমস্ত ইনফরমেশান দিলাম এখনও পর্যন্ত, যে ইনফরমেশানগুলো অফিসিয়ালভাবে মানুষজনকে জানানো হয়েছে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।